প্রত্যেক বছর ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় আর এটা শুধু কিছু সংখ্যা বা হিসেবের দলিল নয়, এটা আসলে দেশের অর্থনৈতিক দিশা ঠিক করে। তো এই বাজেটের বড় বড় ঘোষণাগুলোর আড়ালে আসল সংখ্যাগুলো কি বলছে, চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক। আমরা প্রথমে দেখব বাজেটের বড় বড় প্রতিশ্রুতিগুলো কি কি। তারপর দেখব করদাতাদের জন্য কি থাকছে, টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে, আর সবশেষে ঘোষণা আর বরাদ্দের মধ্যে ফারাকটা কোথায়। এই বিষয়গুলো দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বাজেটটা যখন পেশ করা হয় তখন অর্থমন্ত্রী একটা বিরাট স্বপ্নের কথা বলেন, একটা নতুন উন্নত ভারতের স্বপ্ন। এই বাজেটেও সেরকম একটা রূপান্তরের ছবি তুলে ধরা হয়েছে। আর সেই স্বপ্নের অংশ হিসেবেই সেমিকন্ডাক্টর মিশন, হাই স্পিড রেল, নতুন বিশ্ববিদ্যালয়, টাউনশিপের মতো দারুণ সব প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। শুনলেই মনে হয় দেশের জন্য বিশাল বড় অগ্রগতির পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু বাজেট তো শুধু বড় বড় ঘোষণার জন্য নয়, তাই না? আসল গল্পটা প্রায় লুকিয়ে থাকে ওই সংখ্যাগুলোর ভেতরে। আর এই সংখ্যাগুলো খতিয়ে দেখলেই একটা অন্যরকম প্যাটার্ন চোখে পড়ে, যার কথা বাজেট বক্তৃতায় হয়তো সেভাবে বলা হয় না। আচ্ছা, এই সব বড় বড় পরিকল্পনার মাঝে সাধারণ মধ্যবিত্ত করদাতাদের জন্য ঠিক কি থাকছে, চলুন এবার সেই দিকটা একটু দেখি। করদাতারা আশা করছিলেন যে আয়করে হয়তো কিছু ছাড় মিলবে, তাতে হাতে একটু বেশি টাকা আসবে। কিন্তু বাস্তবে কি হলো? ট্যাক্সের কাঠামোয় কোনো বদলই আনা হলো না, যা ছিল তাই রয়ে গেল। ছাড় তো দূরের কথা, উল্টে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন যারা শেয়ার বাজারে ফিউচার ট্রেডিং করেন, তাদের জন্য করের বোঝা আরও একটু বেড়ে গেল। আচ্ছা, এই যে এত এত টাকা, এটা আসে কোথা থেকে, আর খরচই বা হয় কোথায়? সরকারের এই আয় ব্যয়ের হিসেবটা বোঝা কিন্তু খুব জরুরি। সরকারের আয়ের উৎসগুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে একটা বড় অংশ আসছে ঋণ থেকে, প্রায় ২৪%, আর তারপরেই আছে সাধারণ মানুষের দেওয়া আয়কর, প্রায় ২১%। আর এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। সাধারণ মানুষ মানে আয়কর আর জিএসটি মিলিয়ে যা দেন, তা কর্পোরেট সংস্থাগুলোর দেওয়া করের প্রায় দ্বিগুণ। আর খরচের হিসেবটা দেখুন, একটা বড় অংশ তো রাজ্যগুলোকে দিতেই হয়, কিন্তু তারপরেই সবচেয়ে বড় খরচ হল পুরনো লোনের সুদ মেটানো। ভাবুন, মোট বাজেটের প্রায় 5 ভাগের 1 ভাগ চলে যাচ্ছে শুধু সুদ দিতে। এইবার আমরা আসছি এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে। যে বড় বড় ঘোষণাগুলো হলো, সেগুলোর জন্য খাতায় কলমে কত টাকা রাখা হয়েছে, চলুন সেই হিসেবটা দেখা যাক। শিক্ষার কথাই ধরুন, কত বড় বড় পরিকল্পনা, নতুন বিশ্ববিদ্যালয়, হাজার হাজার স্কুলে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, নতুন ডিজাইন ইনস্টিটিউট, শুনেই দারুণ লাগছে। কিন্তু মজার ব্যাপার হল, কোঠারি কমিশনের সেই বহু পুরনো সুপারিশ, মানে জিডিপির ৬% শিক্ষা খাতে খরচ করা, সেটা তো দূরের অস্ত। বাস্তবে খরচটা ৩%-এরও নিচে। স্বাস্থ্যক্ষেত্রেও একই রকম অনেক ভালো ভালো উদ্যোগের কথা বলা হয়েছে, যেমন নতুন হেলথ ইনস্টিটিউট, কেয়ার গিভারদের ট্রেনিং, মেডিকেল ট্যুরিজম হাব ইত্যাদি। কিন্তু এখানেও বরাদ্দ আর সুপারিশের মধ্যে বিশাল ফারাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জিডিপির ৫% খরচ করতে, আর আমাদের দেশে হচ্ছে প্রায় ২%, মানে অর্ধেকেরও কম। এবার একটা আরও অদ্ভুত উদাহরণ দেখুন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য আগের বছর ৮.58 বিলিয়ন টাকা বরাদ্দ হয়েছিল। বিরাট অঙ্ক, তাই না? কিন্তু আসল খরচ হয়েছে কত জানেন? মাত্র ১৬০ মিলিয়ন টাকা। মানে যা বরাদ্দ ছিল তার ২%-এরও কম টাকা ব্যবহার করা হয়েছে। শহরের উন্নয়নের ক্ষেত্রে তো ব্যাপারটা আরও অবাক করার মতো। একদিকে হাইস্পিড রেলের মতো মেগা প্রজেক্টের কথা হচ্ছে, আর অন্যদিকে এই খাতেই বরাদ্দ আগের বছরের থেকে ১১.৬% কমে গেছে। আচ্ছা, এবার আসা যাক ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর কথায়। বেকারত্ব, বাণিজ্য যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য বাজেট কতটা তৈরি? বেকারত্ব কমাতে বেশ কিছু উদ্যোগের কথা বলা হয়েছে, যেমন নতুন টেক্সটাইল পার্ক, স্কিলিং প্রোগ্রাম, ছোট ব্যবসার জন্য ফান্ড। কিন্তু এই বিশ্লেষণ বলছে এই পদক্ষেপগুলো সরাসরি চাকরি তৈরির বদলে একটু পরোক্ষ, আর ঠিক কতগুলো চাকরি তৈরি হবে তার কোনো নির্দিষ্ট টার্গেট নাই। আবার দেখুন, এআই আর গ্লোবাল ট্রেডের জন্য বিদেশি সংস্থাগুলোকে বিশাল ছাড় দেওয়া হচ্ছে, ২০ বছরের ট্যাক্স হলিডে। কিন্তু এর একটা অন্য দিকও আছে। এই ডেটা সেন্টারগুলো প্রচুর জল আর বিদ্যুৎ ব্যবহার করে, যা পরিবেশের উপর একটা বড় চাপ তৈরি করতে পারে। তো সব মিলে একটা প্যাটার্ন কিন্তু বেশ স্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সব ক্ষেত্রেই বড় বড় ঘোষণা করা হচ্ছে, কিন্তু তার পেছনে যে বাজেট বরাদ্দ, সেটা অনেক ক্ষেত্রেই হয়তো যথেষ্ট নয় বড় কোনো পরিবর্তন আনার জন্য। আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
যখন পরিকল্পনাগুলো উচ্চাকাঙ্ক্ষী হয় কিন্তু তহবিল সীমিত থাকে তখন একটা দেশ ভবিষ্যতের জন্য নিজেকে ঠিক কিভাবে তৈরি করবে, দেশের অগ্রাধিকারগুলো কি আর তার জন্য কতটা অর্থ বরাদ্দ করা হচ্ছে, এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা বোঝা কিন্তু খুব জরুরি।